কি করছো? হঠাৎ স্পৃহার আগমনে একটু থতমত খেয়ে গেল নিভান। দ্রুত নিচের হাত পিছনে লুকিয়ে আমতা আমতা করে পড়ল। কই কিচ্ছু না তো। স্পৃহা কোমরে 2 হাত রেখে ভ্রু কুঁচকে পড়ল। পেছনে কি লুকোচ্ছ? দেখাও আমাকে। নিভান ধীরে ধীরে হাতটা সামনে আনলো। নিভানের হাতে কৃষ্ণচূড়া ফুল দেখে স্পৃহা উৎসাহী কণ্ঠে বলল, ওয়াও, কৃষ্ণচূড়া ফুল কত সুন্দর। কিন্তু তুমি এটা লুকাচ্ছিলে কেন? যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছো। কথাটা বলে স্পৃহা ফিক করে হেসে উঠল। নিভান একটু লাজুক ভঙ্গিতে বলল, আসলে ফুল তো সব সময় মেয়েরা কুড়ায়, তাই আমার হাতে ফুল দেখলে তুমি আমার উপর হাসতে পারো, তাই লুকাচ্ছিলাম। স্পৃহা মুচকি হেসে বলল, কে বলেছে তোমাকে? আগে অনেকেই এটা নিয়ে হাসাহাসি করেছে। যারা করেছে তারা বোকা, তাই করেছে অমন। আর আমি মোটেও বোকা না, বুঝেছো? কথাটা বলে স্পৃহা আবারও হেসে উঠল। নিভানও মাথা চুলকে হালকা হাসল। স্পৃহা হাসলে গালের টোল পড়ে, দেখতে ভারী মিষ্টি লাগে তখন। নিভান সেটা কতক্ষণ অবলোকন করলো। স্পৃহা তখন বলে উঠল, আচ্ছা, এই ফুল দিয়ে তুমি কি করবে? নিভান মুচকি হেসে পড়ল, আপুর জন্য নিয়েছি। এগুলো আপুর চুলে লাগালে তাকে অনেক সুন্দর লাগে। আমার ফুল গাছের সব ফুল শুধু আপুর চুলেই লাগাই আমি। ওয়াও, তোমার ফুল গাছও আছে বুঝি? হ্যাঁ আছে তো, আমার ছোট্ট বাগান আছে, সেখানে কয়েকশো প্রজাপতির ফুল গাছ আছে। হাউ সুইট নিভান, তোমার ব্যাপারে যত জানছি ততই অবাক হচ্ছি। সত্যি তোমার কত ট্যালেন্ট। পড়ালেখায় নাম্বার 1, আর্টও করতে পারো, আবার গার্ডেনিংও করো। না জানি আরো কত গুণ আছে তোমার মাঝে। আর আমাকে দেখো, নিজের চুলটাও এখনো একা বাঁধতে পারি না। অ্যাম গুড ফর নাথিং। ঠোঁট উল্টে কথাটা বলল স্পৃহা। স্পৃহার কথা বলার ভঙ্গি দেখে নিভান হালকা হাসল, তারপর বলে উঠল, আরে এতটাও ট্যালেন্টেড না, তুমি একটু বাড়িয়েই বলছো। আচ্ছা এসব বাদ দাও, চলো এখন আমরা তোমার আর্ট ক্লাস শুরু করি। হ্যাঁ হ্যাঁ, শুরু করি, কিন্তু তার আগে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আচ্ছা, তুমি কিছু মনে না করলে তোমার ওখান থেকে একটা ফুল আমি নিতে পারি? আসলে আমারও না কৃষ্ণচূড়া ফুল অনেক পছন্দ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, নাও না। নিভান ওর হাতের ফুলগুলো থেকে কয়েকটা ফুল স্পৃহাকে দিল। স্পৃহা প্রফুল্ল মুখে ফুলগুলো হাতে নিয়ে নিজের কানের পিছনে গুজে দিল। ফুলগুলো লাগিয়ে স্পৃহাকে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে এক ফুলের সৌন্দর্য আরেক ফুলের শোভা বাড়িয়ে দিয়েছে। নিভানের এই সৌন্দর্যটা ধরে রাখার ইচ্ছে হলো। নিভান স্পৃহাকে সামনে বসিয়ে স্কেচ খাতা বের করে স্পৃহার চুলে লাগানো ফুল সহ ওর চুলের স্কেচ করতে লাগলো। স্পৃহাও সেটা দেখে অনেক খুশি। সেও চুপচাপ বসে রইল। हाय मैं तो लूट गई, बर्बाद हो गई। খুশি মরা কান্নার আহারাজি করতে করতে এসব বাণী আওড়িয়ে যাচ্ছে। তখন ওই দৃশ্য দেখার পর আর কিছু দেখার চাহিদা থাকে না। সেই মুহূর্তেই ওখান থেকে ওরা চলে আসে। বর্তমানে এক নদীর কিনারায় বসে এমন মরা কান্না করে যাচ্ছে। দিয়া বেচারি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ওকে শান্ত করতে পারছে না। এদিকে আশেপাশের লোকজন সব তাকিয়ে তাকিয়ে বিনা টিকিটে তামাশা দেখছে। দিয়া বলে উঠল, ইয়ার একটু শান্ত হ, দেখ সবাই চেয়ে আছে, কান্না বন্ধ কর। খুশি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার এখানে মন ভেঙে গেছে আর তোর লোকচক্ষুর চিন্তা হচ্ছে। কিভাবে শান্ত হব আমি, বল কিভাবে? আমার যে সব শেষ হয়ে গেল রে, আমার স্বপ্ন ভেঙে গেল। যাকে ভেবেছিলাম স্বপ্নের পুরুষ, ড্রিম ম্যান, মাছো ম্যান, সে তো গে ম্যান বের হলো। যাকে নিয়ে মহব্বত বানাতে চেয়েছিলাম, সে তো আগে থেকেই দোস্তানা বানিয়ে বসে আছে। যার সাথে হাতে হাত রেখে রোমান্টিক ডুয়েট সং গাইতে চেয়েছিলাম, আর এখন তার জন্য মাদা লটরা বিগড় গেয়া গান গাইতে হচ্ছে। আমার ঐতিহাসিক প্রেম কাহিনী তো ব্যান্ড বেজে গেল। এখন আমার কি হবে? দিয়া আফসোসের সুরে পড়ল, হ্যাঁ ইয়ার, আমারও খুব খারাপ লাগছে। অমন হ্যান্ডসাম গুড লুকিং ছেলের মাঝে যে এমন ইফেক্ট আছে তা কল্পনাও করিনি। লোকে ঠিকই বলে উপরের সুন্দর কাভার দেখে মোহিত হতে নেই, ভেতরের মাল ইফেক্টিভও হতে পারে, চকচক করলেই শোনা হয় না। তুই আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিস না। কোনো সলিউশন দিতে পারলে বল, না হলে যা এখান থেকে। দিয়া কিছুক্ষণ ভেবে বলে উঠল, পেয়েছি, হ্যাঁ একটা উপায় আছে। খুশি অতি কৌতূহলী হয়ে পড়ল, সত্যি কি উপায় বল না। ঝিঙ্গুর বাবা।
খুশি ভ্রু কুচকে বলল, ঝিঙ্কুর বাবা? হ্যাঁ, ঝিঙ্গুর বাবা। ঝিঙ্গুর বাবা একজন অলৌকিক বাবা। শুনেছি উনার কাছে অনেক কেরামতি আছে, উনার কাছে সব রোগের চিকিৎসা আছে। আর আমার দাদি তো তার অনেক বড় ভক্ত। যে কোনো কিছু হলেই ঝিঙ্গুর বাবার কাছে চলে যায় সে। আর বাবা নাকি ঝাড় ফুঁক দিয়ে তার সব রোগ নিবারণ করে দেয়। আর জিজুর এটাও এক ধরনের রোগ, বুঝেছিস? আর এই চিকিৎসা ঝিঙ্গুর বাবাই করতে পারবে। দিয়ার কথায় এক আশার আলো দেখতে পেল খুশি। সে উৎসুক কণ্ঠে বলল, সত্যি ইয়ার, কোথায় সেই ঝিঙ্কুর বাবা? চল আমরা এক্ষুনি সেখানে যাই। হ্যাঁ, চল যাই। অতঃপর দুজন চলল ঝিঙ্গুর বাবার উদ্দেশ্যে। ঘণ্টাখানিক পর ওরা এসে পৌঁছলো ওরা ঝিঙ্গুর বাবার দরবারে, যেখানে ঝিঙ্গুর বাবা ধ্যানমগ্ন হয়ে বসে আছে। লম্বা চুল আর দাড়ি তার, চুলগুলো জট লেগে আছে। পরনে জুব্বার মতো কালো এক পোশাক, গলায় হরেক রকমের মালা আর তাবিজ কবচের বাজার ঝুলিয়ে রেখেছে। খুশির কাছে এই ঝিঙ্গুর বাবাকে কোনো ভূত ছাড়া ওঝার মতো লাগছে। তার সামনে কিছু ভক্তরা বসে বসে তার নাম জপছে। জয় বাবা, ঝিঙ্গুর বাবার জয়। খুশি আর দিয়া ধীরে ধীরে ঝিঙ্গুর বাবার সামনে গিয়ে বসলো। ঝিঙ্গুর বাবা তখন চোখ খুলে বলে উঠল, ঝিঙে ঝিঙে দাদা কাঁচা ঝিঙে, আমার কাছে নাই তো বুবু রান্না ঝিঙে, আমার কাছে আছে শুধু কাঁচা ঝিঙে। জয় ঝিঙুর বাবা। তো বলো বাচ্চা, কি সমস্যা তোমাদের? খুশি বলে উঠল। বাবা, আমার লাইফে অনেক বড় লোচা হয়ে গেছে। ঝিঙ্গুর বাবা ভ্রু কুচকে বলল, লোচা? হোয়াট ইজ লোচা বালিকা? লোচা মিন্স লফরা, মানে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। বাবা, আপনি কিছু করুন প্লিজ। এখন আপনি আমার একমাত্র আশা। কি সমস্যা সেটা খুলে বলো। খুশি ঝিঙ্গুর বাবাকে সবটা খুলে বলল। ঝিঙ্গুর বাবা সব শুনে কিছুক্ষণ ভাবনায় মগ্ন হলেন। তারপর গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এটা তো অনেক গম্ভীর বিষয়। আসলে তোমার বয়ফ্রেন্ডের মাঝে অন্য এক প্রেতাত্মা ঢুকে আছে, তাই সে এমন করছে। পথভ্রষ্ট হয়ে গেছে সে, তাই ঝাড়ফুঁক আর আমার মন্ত্রতন্ত্র দিয়ে তার ভেতর থেকে ওই পিশাচিনীকে বের করতে হবে। তুমি তাকে আমার কাছে নিয়ে আসো। কিন্তু সে তো আমার সাথে কখনোই আসবে না। দয়া করে আপনি আমাদের সাথে চলুন, ওর সামনে গিয়ে ওর চিকিৎসা করবেন প্লিজ। আমি প্রমিস করছি, আমার কাজ করে দিতে পারলে সোশ্যাল মিডিয়ায় আপনাকে একদম ভাইরাল করে দিব। তারপর দেখবেন আপনার মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বালিকা, ভক্তদের সেবার জন্য আমি সবই করতে পারি। ধন্যবাদ বাবা। তাহলে কাল সকালে এই ইউনিভার্সিটিতে চলে আসবেন, কেমন? আচ্ছা তাহলে এখন আমরা যাই। জয় বাবা, ঝিঙ্কুর বাবার জয়। জয়ধ্বনি দিতে দিতে দুজন বেরিয়ে গেল। ক্যাফেতে বসে আছে প্রহর আর ফাহিম। কফির কাপ হাতে থাকলেও নজর তার কেন যেন আশেপাশে বিস্তার করছে। এমনটা কেন হচ্ছে তা সে নিজেও জানে না। খুশি আজও এলো না। মেয়েটা ঠিক আছে তো, নাকি সত্যি সত্যি এবার মাথায় বুদ্ধি উদয় হয়েছে? যাক, বুদ্ধি হলেই ভালো। কিন্তু আমি এত ভাবছি কেন ওকে নিয়ে? ওই মেয়েটা সত্যি আমার মাথাটাই নষ্ট করে দিয়েছে। প্রহরের মতিগতি দেখে ফাহিম দুষ্টুমি করে গুনগুন করে গাইতে লাগলো, বন্ধু তুমি কই রে, এ প্রাণ বুঝি যায় রে। প্রহরের শীতল চোখের তীক্ষ্ণ চাহনি দেখে ফাহিম গান বন্ধ করে পড়ল। হোয়াট? এভাবে তাকাচ্ছিস কেন? এখন কি গানও গাইতে পারবো না নাকি? প্রহর দাঁত কিরিমিরি করে কিছু বলতে যাবে, তার আগেই খুশি ঝিঙুর বাবাকে নিয়ে আচমকা প্রহরের উপর অ্যাটাক করলো। কোনো কিছু বুঝে ওঠার আগেই ঝিঙুর বাবা প্রহরের দিকে তাকিয়ে তার আল্ট্রা প্রোম্যাক্স মন্ত্র পড়া শুরু করে দিল। আরামানি ঝাড়ামানি আমি একখান ঝাড়া জানি, চলে আমার মন্ত্র হাওয়ার বেগে ঘুইরা ঘুইরা, শরীর ছাইরা ভূত যাইব উইরা উইরা। এদের কাজকর্ম দেখে প্রহর আর ফাহিম দুজনেই আশ্চর্য হয়ে গেল। প্রহর হড়বড়িয়ে উঠে বলল, হোয়াট দ্য হেল, হোয়াট ইজ দিস ননসেন্স? খুশি বলে উঠল, আরে ননসেন্স না, আপনার সেন্স ফেরানোর চিকিৎসা চলছে। একবার চিকিৎসা হয়ে গেলে আপনার সব সমস্যা ঠিক হয়ে যাবে। হোয়াট? আমার আবার কি সমস্যা হয়েছে? আমি একদম ঠিক আছি। আর ননসেন্স গিরিটা বন্ধ করো তাড়াতাড়ি। আরে শুধু একটু সময় বসুন না প্লিজ, দেখবেন তারপর সব ঠিক হয়ে যাবে। আরে দেবরজি, আপনি একটু ওকে শক্ত করে ধরুন না। যদিও ফাহিম এসব কাজের আগামাথা কিছুই বুঝতে পারছে না, তবুও খুশির কথায় মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ভাবি যে আমি ওকে একদম ধরে রাখছি, আপনি আপনার ক্রিয়া চালু করুন।
কথাটা বলে ফাহিম প্রহরকে দুই হাতে শক্ত করে ধরে রাখলো। প্রহর বিরক্ত হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ফাহিম কিছুতেই ছাড়ছে না। এই সুযোগে ঝিঙুর বাবা তার কারসাজি আবারও শুরু করে দিল। তিনি মন্ত্র বলতে লাগলেন। আত্মা খাতমা প্রেতাত্মা মাসিমা পিসিমা সৎমা নিজের মা কারিশ্মা তাম্মা তাম্মা লোগে তাম্মা তাম্মা লোকে তাম্মা যন্তর মন্তর কালিকাল মন্তর চকবার ম্যাঙ্গোবার দিলবার দিলবার হো দিলবার দিলবার ছু মন্তর ছু কালিকোত্তার গু ছু ছু ছু। মন্ত্র পড়তে পড়তে ঝিঙুর বাবা প্রহরের ওপর পাউডার জাতীয় কিছু ছিটাতে লাগলো। প্রহর এবার চরম পর্যায়ে রেগে গিয়ে বলল, স্টপ দিস ননসেন্স রাইট নাও, আদারওয়াইজ আই উইল কিল ইউ। আরে রাখছেন কেন? এসব আপনার ভালোর জন্যই করা হচ্ছে। টু হেল উইথ ইউর ভালো। কিসের ভালো? হ্যাঁ, আমার কি সমস্যা হয়েছে? আরে সমস্যা মানে অনেক বড় সমস্যা। আরে আপনি যে গে, এই সমস্যার নিবারণ করতেই ঝিঙ্কুর বাবা এসছে। প্রহর আর ফাহিম দুজনেই যেন আকাশ থেকে পড়ল। প্রহর চোয়াল শক্ত করে উচ্চস্বরে বলে উঠল, হোয়াট, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? ফাহিম এবার ঝট করে প্রহরকে ছেড়ে দিয়ে পড়ল, হোয়াট, তুই গে? ছি ছি, এ ছিল তোর মনে মনে? আজকের পর থেকে আমার থেকে দূরে থাকবি তুই। এক না জানি কখন আমার ইজ্জতের উপর নজর দিয়ে বসিস। ফাহিম মজা করে বললেও প্রহরের ডাক এবার সর্বোচ্চ মাত্রা ছাড়িয়ে গেল। খুশির এই বেহুদা কাজকর্মে প্রহরের সব ধৈর্যের বাঁধ ভেঙে বিশাল সমুদ্রের স্রোত সমান ক্রোধ উপচে পড়ল। প্রহর উঠে দাঁড়িয়ে রগ ফুলিয়ে পড়ল, ব্যাস, অনেক হয়েছে। তুমি আজকে সব সীমা অতিক্রম করে গেছো। তোমাকে অনেকবার ওয়ার্ন করেছি, তুমি শোনোনি। এবার যা হবে তার জন্য তুমিই দায়ী থাকবে। প্রহর খুশির হাত শক্ত করে ধরে বলে উঠল, আজকে তোমাকে এমন শিক্ষা দেবো যা সারা জীবন মনে রাখবে তুমি। প্রহর মাহবুবের পিছনে লাগার সাথে তোমাকে হারে হারে টের পাইয়ে দেবো। কথাটা বলেই প্রহর খুশির হাত ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে এলো। বাকিরা সবাই প্রহরের ক্রোধের সামনে ভয়ে আর কিছু বলতে পারল না। প্রহর খুশিকে সোজা নিচের গাড়ির কাছে নিয়ে এসে গাড়ি খুলে খুশিকে ধাক্কা দিয়ে সিটে বসিয়ে দিল। তারপর নিজেও হনহন করে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। খুশির ভয় যে একটি লাগছে না তেমন না, তবে চেহারায় সেটা দেখাচ্ছে না সে। ঠিক ওই মুহূর্তেই খুশির মনোদেবী এসে হাজির হয়ে বলে উঠল, এই খুশি, কোথায় নিয়ে যাচ্ছে তোকে? মেরে টেরে দিবে না তো আবার? খুশি উপর দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, এই চুপ কর তুই, সব তোর জন্য হয়েছে। তুই আমার মাথায় ওসব ঢুকিয়েছিস, নিশ্চয়ই ওসব ভুল ভেবেছি, তাই তো প্রহর এত রেগে গেছে। এর জন্য তুই দায়ী। এই তুই বারবার বিনা দাওয়াতের বরযাত্রীর মতো কেন চলে আসিস বলতো? মান না মান, মেয়ে তেরা সলমান খান। হায় আব মেরা ক্যা হোগা? ওকে আমাকে সত্যি মেরে ফেলবে? ঠিক আছে, প্রেমিকদের হাতে মরে গিয়ে আমি না হয় ইতিহাস তৈরি করব। বিধায় পাঠকগণ, দুয়াও মে ইয়াদ রাখনা। প্রায় 30 মিনিট পর গাড়ি এসে ঢুকলো একটা গেটের ভেতর। খুশি এখনো পর্যন্ত কিছু বলেনি প্রহরকে, আসলে বলার সাহসই পায়নি। প্রহর পূর্বের রাগের মাত্রা বজায় রেখে গাড়ি থেকে নেমে এসে আবারও খুশির হাত ধরে টেনে গাড়ি থেকে বের করলো। তারপর টানতে টানতে সামনের দিকে নিয়ে যেতে লাগলো। খুশি যেতে যেতে আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো জায়গাটা অনেক বড় আর সুন্দর। জায়গাটা চারিদিকে হরেক রকমের গাছগাছালির মেলা, সামনে একটা দোতলা বিশিষ্ট বাড়ি। চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে এটা কোনো ফার্ম হাউস, কিন্তু প্রহরকে এখানে এনেছে কেন? এটা কি প্রহরের কোনো গোপন জায়গা যেখানে ও আমাকে মেরে গুম করে দেবে? খুশির আসমান জমিন চিন্তা ভাবনার মাঝেই প্রহরকে বাসার ভিতরে নিয়ে এলো। সিঁড়ি বেয়ে উপরে একটা রুমে নিয়ে এলো ওকে। রুমে নিয়ে সেই খুশিকে বিছানায় ছুঁড়ে মারল প্রহর। খুশি বিছানায় চিত হয়ে পড়ে গেল। প্রহর নিজেও বিছানায় উঠে খুশির দুই হাতের মাঝে নিজের হাত দিয়ে খুশিকে বেডের সাথে আটকে দিয়ে ক্রোধিত কণ্ঠে বলল, আজকে তোমাকে এমন শাস্তি দেবো যা তুমি সারা জীবন মনে রাখবে। আমার পুরুষত্বের উপর তোমার ডাউট আছে তাই না? ইউ থিংক আই এম গে? ওকে, দেন আজকে তোমাকে সেটার হাতে নাতে প্রমাণ দিয়ে দেবো, যাতে তোমার মনে কোনো ডাউট না থাকে। খুশি কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল প্রহরের দিকে। তারপর হঠাৎ ফট করে বলে উঠল, তুমি কি আমার সাথে জবরদস্তি করতে চাচ্ছ? প্রহর শয়তানি হাসি দিয়ে বলল, তোমার কি মনে হয় হ্যাঁ, এখানে নির্জন জায়গায় কেন এনেছি আমি? আগেই বলেছিলাম আমার থেকে দূরে থাকো, কিন্তু তুমি শোনোনি।
এখন এর পরিণাম ভোগ করো। খুশির চেহারার ভাবভঙ্গি তৎক্ষণাৎই পাল্টে গেল। চমকিত হয়ে উৎসাহী কণ্ঠে বলে উঠল, সত্যি? আরে আগে বলবে না? আমি আরো কি না কি ভেবে ভয় পাচ্ছিলাম। হাই, এটা তো আমার অনেক দিনের স্বপ্ন। আমার বয়ফ্রেন্ড আমার সাথে ইলু ইলু করবে। আজ ফাইনালি সেই স্বপ্ন পূরণ হচ্ছে। আই এম সো হ্যাপি। খুশির এমন উদ্ভট কথায় প্রহর ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আশ্চর্যের সীমা ছাড়িয়ে গেল সে। ও তো ভেবেছিল এসব করে খুশিকে ভয় দেখাবে, যাতে খুশি ভয় পেয়ে আর কখনো ওর সামনে না আসে। কিন্তু এই মেয়ে তো দেখছি ভয় পাওয়ার বদলে আরো খুশি হচ্ছে। প্রহরের আশ্চর্যকে আরো হাই লেভেলে নিয়ে খুশি দুষ্টু হেসে বলল, বাহ, তুমি তো দেখছি সুপার রুস্তম। মনে মনে এসব চলছে তাহলে? এমনিতেই তো সবার সামনে আমার সাথে কথাই বলতে চাও না, আর সোজা রুম ডেট নিয়ে এলে। নটি বয়। ওকে ওকে, এখন শুরু করো। দাঁড়ো, আগে আমি আমার ডায়লগটা বলিনি। হ্যাঁ। খুশি এবার নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, নেহি, ছেড়ো না আমায়। তুমি আমার দেহ পাবে, মন পাবে, সাথে অনেকগুলো কিছু ফ্রি পাবে। নাও এখন শুরু করো। আবার ডায়লগ বাজি হয়ে গেছে। প্রহর যেন তবদা খেয়ে বাক্রুদ্ধ হয়ে গেল। কিছু বলার ভাষাই হারিয়ে ফেলল। প্রহরের রেসপন্স না দেখে খুশি বলে উঠল, কি হলো, চুপ করে রইলে কেন? নাকি লজ্জা পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি। কথাটা বলে খুশি ঠোঁট চোখা করে প্রহরের মুখের দিকে এগোতে লাগলো। প্রহর বেচারা থতমত খেয়ে এক ঝটকায় খুশিকে ছেড়ে দিয়ে উঠে বসলো। খুশিও উঠে বসে বলল, আরে কি হলো, উঠে গেলে কেন? আরে এত লজ্জার কি আছে? আমরাই তো। খুশি প্রহরের হাতের উপর দিয়ে নিজের 2 আঙ্গুল দিয়ে হাঁটি হাঁটি পা করতে করতে কাঁধের দিকে উঠতে লাগলো। প্রহর রেগে উঠে বলল, স্টপ ইট খুশি, হোয়াট আর ইউ ডুইং? কথাটা বলেই প্রহর আবারও সরে বসল। খুশি এবার প্রহরের পাশে পা ঝুলিয়ে বসল। তারপর হঠাৎ স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, কি হলো, পারলে না তো? আমি জানতাম তুমি পারবে না। আমি ভালো করেই জানি তুমি কখনো আমার সাথে, শুধু আমার সাথেই না, তুমি কখনো কোনো মেয়ের সম্মানহানি করতে পারবে না। খুশির কথায় প্রহর অবাক চোখে তাকালো ওর দিকে। খুশির কাছ থেকে এমন কথার আশা করেনি ও। খুশি প্রহরের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল, তুমি কি ভেবেছো আমি তোমাকে শুধু তোমার বাহ্যিক সৌন্দর্য দেখে পছন্দ করেছি? এইটা তোমার ভুল ধারণা। তোমার মনে আছে মাসখানেক আগে তুমি এক অ্যাক্সিডেন্ট করা পথ শিশুকে বাঁচিয়েছিলে? প্রহর ভ্রু কুঁচকে মনে করার চেষ্টা করলো। অতঃপর তার মনে পড়ল সেদিনের কথা। সেদিন ও কার ড্রাইভ করে ভার্সিটি আসছিল। হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় কেমন ভিড় জমায় জ্যাম পড়ে যায়। তখনই হঠাৎ একটি মেয়ে এসে ওর গাড়ির জানালায় টোকা দেয়। মেয়েটিকে মুখে স্কার্ফ বাঁধা ছিল। প্রহর জানালার কাজ নামিয়ে দিলে মেয়েটি খুব উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, শুনুন প্লিজ, একটু হেল্প করুন আমাদের। ওখানে এক বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লিজ একটু হসপিটাল নিয়ে যাবেন দয়া করে। হ্যাঁ অবশ্যই, চলুন। প্রহর গাড়ি থেকে মেয়েটির পিছে যায়। ওই ভিড়ের মাঝে গিয়ে দেখতে পায় একটা পথ শিশু অ্যাক্সিডেন্ট হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। প্রহর দ্রুত গিয়ে বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে নিজের গাড়ির দিকে দৌড়ায়। মেয়েটিও পিছে পিছে আসে, বাচ্চাটিকে পেছনের সিটে শুইয়ে দেয়। মেয়েটিও বাচ্চাটির পাশে বসে। তারপর প্রহর দ্রুত গাড়ি স্টার্ট দেয়। পেছনে মেয়েটি নিজের ব্যাগ থেকে রুমাল বের করে বাচ্চাটির ক্ষতস্থানে চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর প্রহর একটা হসপিটালের সামনে এসে গাড়ি থামালো। আবারও বাচ্চাটিকে কোলে নিয়ে হসপিটালের ভিতরে যায়। ডাক্তার ডেকে তাকে ডাক্তারের কাছে হস্তান্তর করে। ডাক্তার বাচ্চাটির চিকিৎসা শুরু করে দেয়। প্রহর রিসেপশনে বাচ্চাটির জন্য যথেষ্ট পরিমাণে টাকা জমা দিয়ে বাচ্চাটির ভালো চিকিৎসার কথা বলে চলে আসে। প্রহরের ভাবনার মাঝেই খুশি বলে উঠল, কি মনে পড়ছে? হ্যাঁ মনে পড়েছে, কিন্তু তুমি সেটা কি করে জানো? খুশি স্মিত হেসে বলল, কারণ সেদিনের ওই মেয়েটা আমিই ছিলাম। প্রহর আরও এক দফা অবাক হলো। সেদিনের সেই মেয়েটা খুশি ছিল? একটা অচেনা শিশুর জন্য মেয়েটা সেদিন কেমন মরিয়া হয়ে গিয়েছিল, যেন নিজের আপন কেউ, যা একবারের জন্য প্রহরকেও ভাবিয়ে দিয়েছিল। খুশি আরও বলল, হ্যাঁ আমিই ছিলাম। জানো, সেদিন ওখানে হাজার মানুষের ভিড় ছিল, কিন্তু কেউই ওই শিশুটিকে বাঁচাতে আসতে পারেনি।
সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল, অথচ তুমি কোনো কিছু না ভেবে ওই রক্তাক্ত বাচ্চাটিকে নিজের কোলে তুলে নিলে। তোমার শরীরে রক্তের দাগকে লেপটে গেল, সেটার কোনো তোয়াক্কাই করলে না। বিনা বলাতেই তুমি বাচ্চাটার চিকিৎসার খরচও দিয়ে দিলে। আর এটা থেকেই বোঝা যায় তোমার মন কতটা সাফ, কতটা মহৎ। সেদিন থেকেই তুমি আমার এই ছোট্ট মনে জায়গা করে নিয়েছিলে। আমি সেদিন বাইরে এসে তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তুমি চলে গেছিলে। তুমি জানো, সেদিন থেকেই তুমি আমার ড্রিম ম্যান হয়ে গেছিলে। রোজ আমি তোমাকে স্বপ্নে দেখতাম, তোমার অপেক্ষায় আমি দিন কাটাচ্ছিলাম। আমি জানতাম আমি তোমাকে একদিন না একদিন ঠিকই পাবো। আর দেখো, আমি সত্যিই পেয়ে গেছি তোমাকে। প্রহর অন্যদিকে তাকিয়ে নরম সুরে বলল, এতটুকুতেই আমার মহান মনে করার কিছু নেই। আমার কাছে কিছুই পাবে না তুমি। আমার মাঝে কোনো অনুভূতি নেই। আমার কঠোরতায় নিজের অস্তিত্ব বিলীন করে দিও না। কঠোর না, শুধু দেখানোর চেষ্টা করো তুমি কঠোর। আসলে সত্যি বলতে তুমি ভয় পাও, কারোর ওপর ভরসা করতে ভয় পাও তুমি। খুশির কথায় প্রহর ওর দিকে অবাক চোখে তাকিয়ে আমতা আমতা করে বলল, হোয়াট? কি বলছো এসব? আমি কেন ভয় পেতে যাব? হ্যাঁ পাও। তোমাকে এতদিন দেখে এতটুকু আমি বুঝে গেছি, তোমার ভেতরে নিশ্চয়ই কোনো কষ্ট আছে। আর সেই কষ্টটাকেই তুমি কঠোরতার আড়ালে ঢেকে রাখতে চাও, যাতে মানুষের সামনে তোমার দুর্বলতা প্রকাশ না পায়। তুমি ভয় পাও কারোর সামনে দুর্বল হয়ে পড়লে সে তোমার দুর্বলতার সুযোগ নেবে। কাউকে বিশ্বাস করতে পারো না, ভাবো সবাই তোমাকে ধোঁকা দেবে, আবারও তোমাকে কষ্ট দেবে। তাই তো নিজের চারপাশে কঠোর শক্ত এক দেয়াল বানিয়ে রেখেছো, যাতে কেউ তোমার মন পর্যন্ত পৌঁছতেই না পারে। প্রহর বিস্ময় ভরা চোখে তাকিয়ে আছে খুশির দিকে। মেয়েটি ওর জীবনের চরম সত্যিটা কিভাবে বুঝে গেল? ও তো ভেবেছিল খুশি যথাযথই একটি ইম্যাচিওর পাগলাটে উচ্ছন্নে যাওয়া কোনো মেয়ে, যে কিনা বাকি সব নেরোটো মেয়েদের মতোই ওর বাহ্যিক সৌন্দর্য দেখে ওর প্রতি সাধারণ আকর্ষণের বশবর্তী হয়েছে। কিন্তু আজকের খুশি যেন অন্যই এক খুশি। ওর কথাগুলো যেন না চাইতেও প্রহরকে নাড়িয়ে দিচ্ছে, গভীর ভাবনায় আচ্ছন্ন করে দিচ্ছে। প্রহরের ভাবনার আনাগোনার মাঝে খুশি বলে উঠল, তবে যত দামি সিমেন্ট দিয়েই দেয়াল তৈরি করো না কেন, এই খুশি নামের বুলডোজার তা একদিন ভেঙেই ছাড়বে, বুঝেছো? কথাটা বলেই খুশি দুষ্টু হেসে একটা চোখ মেরে দিল। প্রহর আবারও থতমত খেয়ে গেল। অতএব খুশি তার আগের ফর্মে ফিরে এলো। উঠে দাঁড়িয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ওয়াইদা চিপাগলি, তুমি কিন্তু আমাদের ডেটের জন্য দারুণ একটা জায়গা এনেছো। আমি একটু ঘুরে দেখি প্লিজ। না করলে কি মানবে তুমি? খুশি হাসি মুখে বলল, একদমই না, বাস। কথাটা বলেই খুশি ধেই ধেই করে রুম থেকে বেরিয়ে গেল। প্রহর ওর যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ও কি ভাবলো আর কি হয়ে গেল? এই বালা থেকে কিভাবে নিস্তার পাবে? এক্ষুনি বাইরে এসে মনের খুশিতে পুরো ফার্ম হাউসটা ঘুরে দেখতে লাগলো। ফার্ম হাউসের একপাশে নানান রকমের পশু পাখির খামার আছে। সেখানে পশু পাখি পালা হয়, তাদের দেখাশোনার জন্য কয়েকজন লোকও আছে। এসব পশু পাখি দেখে খুশি আরও এক্সাইটেড হয়ে গেল। সে প্রচুর উৎসাহ নিয়ে সেই পশু পাখিগুলোর কাছে গেল। পশু পাখিগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। একটা ছাগলের কাছে দুটো ছোট্ট ছাগলছানা ঘুরঘুর করছে। খুশি অত্যাধিক আনন্দিত হয়ে একটা ছাগলছানা কোলে তুলে নিল। ছানাটাকে আদর করতে করতে ঠোঁট চোখা করে বলতে লাগলো, ও কত কিউটি তুই, কিউটি গলি মলি ললি পলি টুলটুলি। এই তোর নাম কি রে? নাম নেই বুঝি? দাঁড়া, আমি তোর একটা নাম রেখে দিচ্ছি। তুই একটা মেয়ে ছাগল আর অনেক সুন্দরও, তাই তোর নাম আজ থেকে ক্যাটরিনা। ভালো লেগেছে নাম? আই নো ভালো না লেগে যাবে কই? সলমান খানের এক্স গার্লফ্রেন্ড বলে কথা। দেখা যাবে এই ক্যাটরিনাকে না পেয়ে তোকে বিয়ে করতে চলে আসবে। তোর লাইফ তো সেট হয়ে যাবে, একেবারে ভিআইপি পার্সন হয়ে যাবি। দেখিস তখন জানি আবার আমারে ভুলে যাস না। সলমান ভাইয়ের কাছে আমার নাম মেনশন করিস, তাহলে আমিও তার ফেভারিট লিস্টে থাকবো। তোর মতো এমন সুন্দর বউ খুঁজে দেওয়ার জন্য সে নিশ্চয়ই খুশি হয়ে আমাকে কিছু উপহার তো অবশ্যই দেবে, তাই না? এদিকে প্রহর একটু দূরে দাঁড়িয়ে এতক্ষণ খুশির এসব উদ্ভট মহান বাণীগুলো শুনছিল। খুশির এই আউট অফ সেন্স কথাবার্তা শুনে হঠাৎই প্রহরের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। প্রহর অন্যদিকে তাকিয়ে ঠোঁটের ওপর দুই আঙ্গুল চেপে নীরবে হাসছে। মেয়েটা সত্যিই পাগল, কি সব বলে। হঠাৎ চমকে গেল প্রহর। 1 মিনিট, ও কি হাসছিল? সত্যিই হাসছিল?
তাও আবার ওই মেয়েটির জন্যে? লাইক সিরিয়াসলি? প্রহর শেষ কবে হেসেছিল তা হয়তো ওর নিজেরও মনে নেই। আর আজ কিনা খুশি আর ছাগলছানার গুরুত্বপূর্ণ কথোপকথনের মাঝে ওখানে একজন বয়স্ক মহিলা এসে হাজির হলো। খুশিকে দেখে বলে উঠল, যে আফা, আপনি কেডা চিনবার পারলাম না তো। খুশি হাসি মুখে বলে উঠল, আগে বলুন আপনি কে? যে আমি রুজিনা, এই খামারের দেখাশোনা করি। প্রহর বাবাই রাখছে আমাগরে। ও হাই, আমি হলাম খুশি, আপনাদের প্রহর বাবার গার্লফ্রেন্ড আর খামারের হবু মালকিন, বুঝেছেন? মহিলা খুশির কথায় মূর্ছা যাওয়ার উপক্রম। প্রহর এবার এগিয়ে এসে ধমকের সুরে বলল, শাট আপ খুশি, কি আবল তাবল বকছে সব। তারপর রোজিনার উদ্দেশ্যে বলল, চাচিমা ওর কথায় কান দিয়ে না, ওর মাথা তার ছেঁড়া, আপনি আপনার কাজ করুন। রোজিনা বেগম মাথা ঝাঁকিয়ে চলে গেল। প্রহর এবার খুশির উদ্দেশ্যে বলল, অনেক হয়েছে, এখন চলো, নাহলে কিন্তু তোমাকে রেখেই চলে যাবো আমি। তারপর যেমন খুশি তেমন করে যেও। সব সময় শুধু এভাবে পাপড় ভাজার মতো মরমর করে কথা বলো কেন? একটু কি স্ট্রবেরি আইসক্রিমের মতো সুইট করে কথা বলা যায় না? তোমার সাথে কোনোভাবেই কথা বলতে চাই না আমি। বারবার জিজ্ঞেস করবে না তো আমাকে, যাবে নাকি চলে যাবো আমি? হ্যাঁ, যেতেই হবে। ইচ্ছে হলেও এখন আর থাকতে পারবো না। বাসায় যেতে এমনিতেই লেট হয়ে গেছে। আমার মাদার বাংলাদেশ তো বোধহয় রাগের বুস্টার ডোজ নিয়ে বসে আছে। সব তোমার জন্য হয়েছে। আচ্ছা শোনো না, বলছি কি, যদি আমার আম্মা যান আমারে মারে, তুমি একটু আদর করে দিও, কেমন? প্রহর চোয়াল চিপিয়ে বলল, জাস্ট শাট আপ ইডিয়েট, ফালতু কথা বাদ দিয়ে চলো এখন। দুজনে গাড়িতে উঠে রওনা হলো। ভার্সিটির সামনে এসে গাড়ি থামিয়ে প্রহর বলে উঠল, নাম এসে গেছি, নামো এখন। খুশি ভ্রু কুচকে বলল, নামো মানে? এখানে কেন নামবো? তো কোথায় নামবে? তোমাকে আমি এখান থেকেই নিয়ে গিয়েছিলাম আর এখানেই নামিয়ে দিলাম, ব্যাস আমার দায়িত্ব শেষ। এখন তুমি তোমার মতো চলে যাও। আরে বললেই হলো, এমনিতেই আমার দেরি হয়ে গেছে। এখন যদি আবার গাড়ি খুঁজতে যাই তাহলে আরো দেরি হয়ে যাবে। তাই আমাকে বাসায় ড্রপ করে দেবে তুমি, চিন্তা করো না। মিটার হিসাবে ভাড়া দিয়ে দিব আমি তোমায়। আমাকে কি তোমার ট্যাক্সি ড্রাইভার বলে মনে হয়? এত কিছু আমি জানি না, আমাকে বাসায় নামিয়ে দেবে ব্যাস, না হলে আমি এই গাড়িতেই বসে থাকবো। মহা বিড়ম্বনায় পড়ে গেল প্রহর। শেষমেশ আর না পেরে খুশির বাসার উদ্দেশ্যে রওনা হলো। খুশির বলা ঠিকানা অনুযায়ী মিনিট 15 পর খুশির বাসার সামনে এসে গাড়ি থামিয়ে প্রহর বলল, নাম এসে গেছি, এখন তো নামো। খুশি হাসি মুখে বলল, ওকে বাই। আচ্ছা শোনো, দেখো তো ওটা কি? খুশির ইশারা অনুযায়ী প্রহর জানালার বাইরে তাকালো। সেই সুযোগ খুশি ফট করে প্রহরের গালে একটা চুমু দিয়ে দিল। চুমু দিয়েই পগার পার, আর প্রহর মুহূর্তেই অটো হয়ে গেল। বসে বসে ভাবতে লাগলো ওর সাথে আসলে হলোটা কি। বড্ড প্রফুল্ল মনে ঠোঁটে হাসির রেখা ঝুলিয়ে বাসায় দরজা খুলে ভেতরে ঢুকলো খুশি। তবে সামনে 2 কদম বাড়াতেই তার হাসি মুখটা হাওয়া বের হওয়া বেলুনের মতো চুপসে গেল। কারণ তার সামনেই তার মা জননী অগ্নিমূর্তি রূপ ধারণ করে আছে। তা দেখেই খুশির অন্তরের পানি শুকিয়ে এলো। আজ যে ওর কপালে মঙ্গল বাদে আর সব দিনই আছে তা ভালোই বুঝতে পারছে ও। খুশি নিজের সাহায্য স্বরূপ ভাই আর বাবার দিকে তাকালো, কিন্তু তাদের করুণ চেহারা দেখে মনে হচ্ছে না তাদের কাছ থেকে কোনো সাহায্যের আশা করা যায়। খুশি বেটা, আপ তো গায়া কামছে। সাহিলা বেগম দাঁতে দাঁত চেপে বলে উঠল, আসেন আসেন মহারানী, আপনার আসার সময় হয়ে গেছে। এত জলদি কেন আসলেন? রাত 12টার না হয়ে আসতেন। খুশি একটু জোরপূর্বক হেসে ওর মায়ের দিকে তাকিয়ে বলল, কি বলো মা, আমি এত দেরি করে কি করে আসতে পারো? তুমি তো তাড়াতাড়ি বাসায় আসতে বলেছো, তাই না? আর তুমি তো জানোই আমি তোমার কতটা অনুগত সন্তান। তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করাই আমার একমাত্র কাজ। পৃথিবী উল্টে গেলেও তোমার কথার অমান্য হবে না। আমার মতো বাধ্য, শৃঙ্খল, ভদ্র, অনুগত, সহজ সরল মেয়ে তুমি গুগলে সার্চ দিয়েও পাবে না। আরে আমার তো ফেভারিট গানটাও মাকে নিয়েই। আম্মা জান চোখের মনি আম্মা জান, জন্ম দিয়েছেন আমায়, আপনার মুগ্ধ করেছি পান। আম্মা জান চোখের মনি আম্মা জান। চুপ, একদম চুপ। ইয়ার কি হচ্ছে আমার সাথে? এটা তোর বাড়ি ফেরার সময় হলো? কলেজ তো সেই কোন বেলায় শেষ হয়ে গেছে। তাহলে তুই এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, সত্যি করে বল, কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ। রাকিব হাসান একটু সাহস জুগিয়ে বলে উঠলেন, আরে মেয়েটা মাত্রই আসলো, ওকে একটু সময় তো দাও। আসতেই সওয়াল জবাব শুরু করে দিয়েছে। নিভানো বোনের সাপোর্টে বলে উঠল, হ্যাঁ আম্মু, দেখো না আপুর মুখটা কেমন শুকিয়ে গেছে, আগে একটু খেতে দাও আপুকে।
সাহিলা বেগম ধমকের সুরে বললেন, চুপ কর তোরা, তোদের আশকারা পেয়েই আজ ও এমন অরুণচণ্ডী হয়ে গেছে। সবসময় শুধু ওর ওকালতি করার জন্য এগিয়ে আসিস। আজকে কেউ কথা বলবি না, না হলে সব কয়টাকেই আজ চরম শিক্ষা দিয়ে দিব।